শুভ সন্ধ্যা। সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন প্রেজেন্টেশনে। আজকে আমরা আলোচনা করতে চলেছি রবীন্দ্রনাথ টেগোরের লেখা রামমোহন রায়ের ওপর একটি প্রবন্ধ, যা বেসিক্যালি যে সমস্ত স্টুডেন্ট রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমে তোমাদের সিলেবাসের ইনক্লুডেড একটি প্রবন্ধ। তো প্রবন্ধটি বিস্তারিত আলোচনার পূর্বে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ সম্বন্ধে যদি আমরা দু চার কথা সম্যকভাবে না জেনে নিই, তাহলে এই প্রবন্ধের সারমর্ম উপলব্ধি করা যথেষ্টই দুরূহ হবে। রবীন্দ্রনাথ টেগোর প্রতিটি ভারতবাসীর কাছে জনপ্রিয় একটি নাম। তিনি ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সুরকার, নাট্যকার, চিত্রকর, যিনি বাংলা সাহিত্য এবং সঙ্গীতকে একটি বিশেষ মাত্রা দিয়েছিলেন বা পুনর্বিন্যাস করেছিলেন। পাশাপাশি তিনি ছিলেন একজন শিক্ষাবিদ। 1913 সালে প্রথম নন ইউরোপিয়ান লেখক হিসাবে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও 1915 সালে ব্রিটিশ রাজতন্ত্র তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেছিলেন, যদিও তিনি সেই উপাধি পরিত্যাগ করেছিলেন, কেননা 1919 সালে জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র নিষ্পাপ ভারতীয়দের উপর ব্রিটিশদের যে বর্বরোচিত অমানবিক অত্যাচার করেছিলেন, তারই প্রতিবাদ স্বরূপ তিনি তার সেই উপাধি পরিত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু জাতীয়তাবাদী বা দেশাত্মবোধক গান রচনা করেছিলেন। এছাড়াও তিনি বেশ কিছু প্রবন্ধ লিখেছিলেন, যেগুলি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দেশের হয়ে লড়াই করতে অনুপ্রেরণা বা উদ্দীপনা জুগিয়েছিল। তো তোমাদের সিলেবাসের অন্তর্গত রামমোহন রায় প্রবন্ধটি উল্লেখিত প্রবন্ধগুলির মধ্যে একটি, অর্থাৎ যার বিষয়বস্তু একই। রামমোহন রায় প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল বিশ্বভারতী সংবাদের 1933 সালের মার্চ মাসে, রামমোহন রায়ের মৃত্যুর শতবার্ষিকীতে। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর স্বতঃস্ফূর্তভাবে রাজা রামমোহনের প্রতি তার ঋণ স্বীকার করেছেন, অর্থাৎ আমরা প্রতিটি ভারতীয় রামমোহনের অবদানের জন্য তার কাছে ঋণী। রাজা রামমোহন রায়ের উপর লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রবন্ধটি সেই দূরদর্শী ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি। যা এই প্রবন্ধটি যখন আমরা পড়ব, তার প্রতিটি ছত্রে ছত্রে কিন্তু প্রকাশ পেয়েছে, অর্থাৎ তার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি রামমোহনের প্রতি। রামমোহন রায়কে তিনি ভারতের আধুনিক যুগের পথপ্রদর্শক হিসাবে তুলে ধরেছেন এই প্রবন্ধে। তো প্রবন্ধটি আলোচনার পূর্বে রামমোহন রায় সম্বন্ধে দু চার কথা আমরা জেনে নেব তোমাদের সুবিধার্থে। রামমোহন রায় 19 শতকের বাংলা তথা ভারতের নবজাগরণের পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়, যিনি ধর্মীয়, সামাজিক এবং শিক্ষা বিষয়ক সংস্কারে উদ্যোগী হয়েছিলেন। তৎকালীন সমাজ ব্যবস্থায়, অর্থাৎ আমাদের এই বাংলায় বর্বরিচিত অমানবিক বা নারকীয় প্রথা সতীদাহ তিনি আইনসিদ্ধভাবে বিলুপ্তি ঘটান। অর্থাৎ সতীদাহ প্রথা হলো সেই প্রথা যা স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে বা পত্নীকে একই চিতায় পুড়িয়ে মারা হতো। এছাড়াও তৎকালীন হিন্দু সমাজে ব্রাহ্মণ্য কিছু সংকীর্ণ মতবাদ ছিল, যার বিরুদ্ধে তিনি লড়াই চালিয়েছিলেন। 1828 খ্রিস্টাব্দে তিনি ব্রহ্মসভা নামক একটি সভা প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নামে পরিচিতি লাভ পায়, যার মূল বিষয়বস্তু বা যেখানে উপনিষদের মাধ্যমে মৌলিক শিক্ষা প্রদান করা হতো। এছাড়াও তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানোর জন্য উদ্যোগী হয়েছিলেন। মুঘল সম্রাট আকবর, দ্বিতীয় আকবর বা যাকে আমরা বলছি আকবর শাহ, তাকে রাজা সম্মানে ভূষিত করেছিলেন। এবার আসা যাক আজকের
প্রবন্ধে। It takes time to understand and appreciate any rare personality. কোনো বিশেষ ব্যক্তিত্বকে বা বিরল কোনো ব্যক্তিত্বকে বুঝতে এবং তার চিন্তাভাবনাকে উপলব্ধি করতে যথেষ্ট সময় লাগে। তো এখানে আমরা কয়েকটি ওয়ার্ডের মানে জেনে নেব। আন্ডারস্ট্যান্ড, যেটার অর্থ হচ্ছে বোধগম্যতা বা বুঝতে পারা। অ্যাপ্রিসিয়েট মানে সহমত পোষণ করা। রেয়ার মানে হচ্ছে বিরল বা যা সাধারণ নয়, আনকমনও বলা যেতে পারে। পার্সোনালিটি কথার অর্থ হচ্ছে ব্যক্তিত্ব। তো বিরল কোনো ব্যক্তিত্বকে বুঝতে এবং তাকে উপলব্ধি করতে বা তার চিন্তাভাবনাকে উপলব্ধি করতে যথেষ্ট সময় লাগে। হু কামস অ্যাট অ্যান এজ, তিনি উদয় হয়েছিলেন বা তার আবির্ভাব হয়েছিল ঠিক সেই সময়ে হোয়েন হিজ কান্ট্রি হ্যাজ লস্ট ইটসেলফ, যখন তার দেশ নিজেকে হারিয়ে ফেলেছিল। অর্থাৎ আমাদের দেশ যে ব্রিটিশ রাজতন্ত্রের দ্বারা পরাজিত হয়েছিল, অর্থাৎ আমরা পরাধীন হয়েছিলাম ব্রিটিশদের অধীনে বা হাতে, সেই সময়ের কথা বলা হচ্ছে। অ্যান্ড কন্ট্রাডিক্টস ইটস ওন মেজেস্টি, যখন দেশ নিজেকে হারিয়ে ফেলেছে এবং তার যে নিজস্ব মহিমা সেটার প্রতি উদাসীন। অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ তার নিজস্ব বা স্বমহিময় যুগ যুগ থেকে গৌরবান্বিত হয়েছিল। সেই গৌরবময় মুহূর্তকে দেশবাসী অবহেলা করেছে, অর্থাৎ ভুলে গেছে। হিজ ভয়েস সাউন্ডস পেনফুলি ডিসকর্ডেন্ট, তার কণ্ঠস্বর বেদনাদায়কভাবে অসঙ্গতিপূর্ণ বা অস্পষ্ট। তো এখানে আমরা মানেগুলো একটু জেনে নিই। পেনফুলি অর্থাৎ বেদনাদায়ক, ডিসকর্ডেন্ট কথার অর্থ হচ্ছে অস্পষ্ট। কন্ট্রাডিক্ট এখানে হচ্ছে অস্বীকার করা। মেজেস্টি অর্থাৎ মেজেস্টি কথার অর্থ হচ্ছে মহত্ব। তার কণ্ঠস্বর, এই লাইনটা যদি আমরা আসি হিজ ভয়েস থেকে, হিজ ভয়েস সাউন্ডস পেনফুলি ডিসকর্ডেন্ট, তার কণ্ঠস্বর বেদনাদায়কভাবে অসঙ্গতি শোনায় বা বেসুরো বলে মনে হয়। কারণটা কি? only because the people have allowed the strings of their own instruments to slacken. The people অর্থাৎ দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের জনগণ তাদের যে যন্ত্র, নিজস্ব যে যন্ত্র, বাদ্যযন্ত্র, তারকে কিন্তু নিজ হাতে স্লথ হতে দিয়েছে। অর্থাৎ তার দায়িত্ব, তাতে ভারতবর্ষ যে ঐক্যের মধ্যে যে সুরে বাঁধা ছিল, সেই ঐক্য কিন্তু তখন ছিল না। যখন কোনো দেশ বা জাতির মধ্যে ঐক্য বিচ্ছিন্ন হয়, তখন কিন্তু অপর কোনো শক্তির হাতে সে পরাজিত হয় বা তার অধীনতা গ্রহণ করে। অ্যান্ড ফেল টু মেক দেম হারমোনাইজ উইথ দ্য মিউজিক অফ ট্রুথ, এবং তারা ব্যর্থ হয়েছে সত্যের যে সঙ্গীত, সেই সঙ্গীতের সুরে হারমোনাইজ, যেটার কথা হচ্ছে একাত্ম হতে, তারা ব্যর্থ হয়েছে। হুইচ ওয়ান্স অরিজিনেটেড ইন দ্য সাবলাইম হাইট অফ দেয়ার নেচার, একদা বা একসময় যেটা সৃষ্টি হয়েছিল তাদের নিজস্ব প্রকৃতি থেকে, এবং সেটা একটা স্বমহিময় বা একটা উচ্চ মাত্রা লাভ করেছিল। তো এখানে আমরা কিছু ওয়ার্ডের মিনিং জেনে নেব তোমাদের সুবিধার্থে। ইনস্ট্রুমেন্ট কথার অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র। স্ট্রিংস কথার অর্থ হচ্ছে সুতো। অ্যালাউড কথার অর্থ হচ্ছে অনুমোদন করা বা অনুমতি দেওয়া। স্ল্যাকেন অর্থাৎ স্লথ হয়ে আসা বা কমে আসা। হারমোনাইজ অর্থাৎ একত্রিত বা এক সুরে গাথা। অরিজিনেটেড অর্থাৎ সৃষ্টি হয়েছিল। সাবলাইম উচ্চ পর্যায়ে বা উন্নীত। হাইট মানে মাত্রা। চলে যাব। তো এখানে দ্বিতীয় প্যারায় যাওয়ার পূর্বে আমরা এই প্যারাটার বিষয়বস্তু একটি জেনে নিই। প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্যারাতে দেখালেন যে রামমোহন রায় এমন সময় জন্মেছিলেন
বা তার আবির্ভাব এমন সময় হয়েছিল যখন আমাদের দেশ পরাধীন, আমাদের দেশের জনগণ তাদের মধ্যে যে ঐক্য বা মিল তা হারিয়েছে, এবং কি তারা তাদের নিজস্ব অস্তিত্ব থেকে বা তারা তাদের ছন্দ থেকে কিন্তু বিচ্যুত হয়েছে। চলে যাব পরবর্তী প্যারায়। রামমোহন রায় ওয়াজ ওয়ান সাচ ম্যান হু হ্যাড বিন রুডলি রিজেক্টেড বাই হিজ কান্ট্রি। রামমোহন রায় এমন একজন মানুষ যিনি তার দেশ কর্তৃক, অর্থাৎ দেশকে এখানে পার্সনিফাই করা হয়েছে, দেশ কর্তৃক রূঢ়ভাবে প্রত্যাখ্যিত হয়েছিলেন। তো দেশ কর্তৃক বলতে এখানে দেশের মানুষ অর্থাৎ জনগণের প্রতি তিনি প্রত্যাখ্যিত হয়েছিলেন, অর্থাৎ সেই সময়কার কন্টেম্পোরারি ভারতের জনগণ তাকে প্রত্যাখ্যান করেছিলেন। তাকে প্রত্যাখ্যান বলতে তিনি যে চিন্তাভাবনা উন্মেষ তাদের মধ্যে ঘটাতে চাইছিলেন সেই চিন্তাভাবনাকে তারা প্রত্যাখ্যান করেছিল। হুইচ রিফিউজ টু বি রিমাইন্ড অফ দ্য রেসপন্সিবিলিটি অফ ইটস গ্রেট ইনহারিটেন্স। যে অস্বীকারটা অর্থাৎ যে প্রত্যাখ্যানটা তাদের তাদের কি ছিল, ভারতীয়দের এটা উচিত ছিল তাকে স্মরণ করে দেওয়া, তার 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 মহান উত্তরাধিকারের দায়িত্ব স্মরণ করে দিতে তারা অস্বীকার করেছিল। দ্য গ্রেট ইনহারিটেন্স while clinging with desperate infatuation to its degeneracy। তারা কি ছিল, তারা একটা জায়গায় আবদ্ধ ছিল। ক্লিনজিং কথার অর্থ হচ্ছে আবদ্ধ থাকা, ডেসপ্যারেট বেপরোয়াভাবে আবদ্ধ ছিল, মিথ্যা মোহে বা মায়ায় তারা আবদ্ধ হয়েছিল। টু ইটস ডিজেনারেসি অর্থাৎ তারা তাদের অধঃপতনকে আঁকড়ে ধরেছিল। But the occasion was urgent, and therefore his appearance in the midst of an angry annoyance was inevitable। কিন্তু এটা ছিল একটা বিশেষ মুহূর্ত, আর্জেন্ট অর্থাৎ যেখানে জরুরি অবস্থাও বলা যেতে পারে, অ্যান্ড দেয়ারপর এবং সেই হেতু হিজ অ্যাপিয়ারেন্স তার আবির্ভাব অর্থাৎ রামমোহন রায়ের আবির্ভাবটা ইন দ্য মিডস্ট অফ অ্যান অ্যাংরি অ্যানোয়েন্স, একটা ক্রোধপূর্ণ বিরক্তির মাঝে তার যে আবির্ভাব সেটা কিন্তু অপরিহার্য ছিল। দেশের কিন্তু অর্থাৎ প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন যে মুহূর্তে যে সার্কামস্ট্যান্সেসের মধ্য দিয়ে আমাদের দেশ যাচ্ছিল বা দেশবাসীর যা অবস্থা ছিল সেই সময় এরকম একজন মানুষের আবির্ভাবটা কিন্তু প্রয়োজন ছিল, রামমোহন রায়ের মতো। তো আমরা দেখি না এখানে কিছু কয়েকটা ওয়ার্ড মিনিং। অকেশনস কথার অর্থ হচ্ছে বিশেষ মুহূর্ত, আর্জেন্ট জরুরি, দেয়ারফর সেই হেতু, অ্যাপিয়ারেন্স উদয় হওয়া, মিডস মধ্যে, অ্যাংরি অ্যানোয়েন্স একসঙ্গে, বিরক্তিকর একটা ক্রোধপূর্ণ বিরক্তি, আর ইনএভিটেবল কথার অর্থ হচ্ছে অপরিহার্য। চলে যাব পরবর্তী লাইনগুলির দিকে। হি কেম টু রিপ্রেজেন্ট দ্য চেঞ্জ অফ সিজন। তিনি এসেছিলেন অর্থাৎ তার আবির্ভাব ঘটেছিল রিপ্রেজেন্ট একটা প্রতিনিধি স্বরূপ, তিনি প্রতিনিধিত্ব করতে এসেছিলেন কিসের, দ্য চেঞ্জ অফ সিজন, ঋতুর একটা পরিবর্তন অর্থাৎ প্রকৃতির পরিবর্তন করতে। এখানে তিনি কি কথা বলছেন, আমাদের যে তৎকালীন সমাজ ব্যবস্থার একটা পরিবর্তনের জন্য তিনি উদয় হয়েছিলেন, এটাই প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হুইচ মাস্ট ফলো দ্য লং indigenous of drought and bring the wealth of shower which inspires in the heart of a patched up bareness a magnificence of life। তিনি ঋতু পরিবর্তনের প্রতিনিধিত্ব করেছিলেন যা খরার দীর্ঘ দরিদ্রের পর অবশ্যই আসবে এবং বৃষ্টির সমৃদ্ধি নিয়ে আসবে, যা শুষ্ক নগ্নতার হৃদয়ে জীবনের এক মহিমায় অনুপ্রাণিত করবে। এটা কীরকম উপমাতা তিনি দিলেন, দীর্ঘ সময় ধরে যদি কোনো একটি অঞ্চলে বা এলাকায় বৃষ্টিপাত না ঘটে সেখানে কি দেখা দেবে,
সেখানে খরা দেখা দেবে। খরা দেখা দিলে কোনো ফসল চাষ না হলে মানুষের মধ্যে দারিদ্রতা নেমে আসবে, এবং যখন বৃষ্টি নেমে আসে তখন কি হয়, সেই যে নগ্নতা, সেই যে দারিদ্রতা দূরীভূত হয়, আবার নতুন করে ধরনী সেজে ওঠে, প্রকৃতি সেজে ওঠে। তো মানুষের হৃদয়ে তিনি এই আশাটাই উন্মোচন করতে আর কি এসেছিলেন। এখানেই প্রাবন্ধিক এই কথাটি তুলে ধরেছেন। ইট সিমস লাইক এ, চলে যায় একটু নেক্সট লাইনের দিকে। ইট সিমস লাইক এ বিওয়াইল্ডারিং সারপ্রাইজ। এটা মনে হয়েছিল একটা অদ্ভুত রকমের আশ্চর্য। সাচ এ শিফটিং সিন, এরকম একটা পরিবর্তনশীল দৃশ্য, অ্যান্ড ইটস ফুলনেস অফ মিনিং মাস্ট ওয়েট টু বি আনফোল্ড টিল দ্য হারভেস্ট রাইপেন্স। এটি একটা বিস্ময়কর, অবিশ্বাস্য রকমের মতো বিস্ময়, একটা দৃশ্যের পরিবর্তন, যেটা আগেই বললাম, এবং এর অর্থের পূর্ণতা উন্মোচিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না ফসল পাকে। অর্থাৎ ফসল না পাকা পর্যন্ত যেরকম কৃষকদের অপেক্ষা করতে হয়, তো ততদিন পর্যন্ত সে অপেক্ষাটা করতে হবে। অ্যান্ড দ্য রিপার্স নো লঙ্গার হেজিটেট টু অ্যাকনলেজ ইট। এবং যখন ফসল পরিপক্কতা আসে ফসলের মধ্যে, তখন ফসল কাটিয়েরা বা শস্য কাটিয়েরা তারা নো লঙ্গার হেজিটেট, তারা ইতস্তত করে না সেটা স্বীকার করতে। রামমোহন came to his countrymen as an unwelcome accident, stupendously out of proportion to his surroundings. রামমোহন তার দেশবাসীর কাছে তার চারপাশের অনুপাতে, অর্থাৎ যে সমস্ত মানুষের মাঝে তার আবির্ভাব ঘটেছিল, তিনি ছিলেন এক প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, অর্থাৎ মানুষ যাকে মেনে নিতে পারেনি। And yet he was the man for whom our history has been watching. এবং তবু তিনি এমন একজন মানুষ ছিলেন যার জন্য আমাদের ইতিহাস, whom our history has been watching through the night, যার জন্য তিনি সেই ব্যক্তিত্ব আর যার জন্য আমাদের ইতিহাস রাতভর পর্যবেক্ষণ করে আসছে। The man who was to represent in his life the complete significance of the spirit and mission of the land to which he belonged. তিনি সেই ব্যক্তিত্ব, তার জীবনের সেই ভূমির চেতনা এবং লক্ষ্যের সম্পূর্ণ তাৎপর্য উপস্থাপন করেছিলেন যার সাথে তিনি জড়িত ছিলেন, অর্থাৎ তিনি যেখানে জন্মেছিলেন। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বিদ্যাসাগর একদা বলেছিলেন যে কোনো ব্যক্তিত্ব যেখানে জন্মায় সেখানকার মানুষ বা তার সেই মাটির জন্য কৃতজ্ঞতা দেখানোর জন্য তার কিছু করা প্রয়োজন। তো রামমোহন সেই রকম জিনিসটাই কিন্তু করতে চেয়েছিলেন দেশের জন্য, যে কথা আমাদের রবীন্দ্রনাথ তুলে ধরেছেন এই প্রবন্ধে। ইট ওয়াজ এ লোনলি লাইফ। যদিও তার চিন্তাভাবনাটা একাকী জীবন বলতে তিনি যে চিন্তাভাবনার দ্বারা উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত ছিলেন সেই জন্য তাকে একাকী জীবন বলা হচ্ছে। বাট ইট হ্যাড ফর ইটস কমরেডস দ্য নোবেল পথ সিকার্স হু পারসিডেড হিম ইন ইন্ডিয়া। কিন্তু তিনি সেই সহযোদ্ধা যাদের জন্য ভারতে তার আগে অনেক মহৎ পথ প্রদর্শক ছিলেন, পথ সিকার্স অর্থাৎ যারা পথ দেখান বা পথপ্রদর্শক ছিলেন, হুজ কারেজ ওয়াজ সুপ্রিম ইন দেয়ার অ্যাডভেঞ্চার অফ ট্রুথ, যাদের সাহস সত্যের অভিযানে সর্বোচ্চ ছিল।